সত্ত্বেও কপাল বেয়ে সরু ঘাম নামছে শায়লার। গলা শুকিয়ে কাঠ হয়ে উঠেছে। হাত পা বাঁধা না থাকা সত্ত্বেও নড়ার সামর্থ্য নেই তার। সম্মুখে বসে থাকা ব্যক্তির হাতে MT9। তীক্ষ্ণ দৃষ্টি তাকে স্পষ্ট বলে দিচ্ছে, বিন্দুমাত্র নড়লেই বুলেট তার শরীর ছেদ করবে। বনানীর আবাসিক এলাকার মোটামুটি উন্নত এই ফ্ল্যাটে আজ একাই ছিল শায়লা। স্বামীর অপেক্ষা করতে করতে সবে কিছুটা তন্দ্রা ভাব এসেছিল চোখে। এমন সময় কলিং বেলের আওয়াজ। ঘড়িতে তখন 12:30। স্বামী এসেছে ভেবে শাড়ি ঠিক করে দ্রুত দরজা খোলার উদ্দেশ্যে ছোটে শায়লা। পতিভক্তিতে নয়, পতিভয়ে। দরজা খুলতে দেরি হলেই হয়তো শক্ত হাতের ভয়ানক থাপ্পড় পড়বে গালে। মাতাল হয়েই এসেছে তা তো নিশ্চিত। সে ছাড়া আর কেউ আসে না এই ফ্ল্যাটে। তাও সপ্তাহে 2-1বারই আসে। সেই 2-1টা রাতই বড্ড নরকীয় মনে হয় শায়লার। মাতাল অবস্থায় এসে মারধর করা আর নিজের দৈহিক চাহিদা মেটানো ব্যতীত বিশেষ কিছুই করে না তার স্বামী। স্বামী সোহাগ নামক ব্যাপারটার সাথে পরিচিত নয় মেয়েটা। কিন্তু ডোর হোল দিয়ে চেক করে দেখে তার স্বামী নয় বরং অন্য কেউ। অপরিচিত লোক দেখে ঘাবড়ে যায় শায়লা। কি করবে বুঝতে পারে না কিছুক্ষণ। আবার বেজে ওঠে কলিং বেল। শায়লা কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন ছড়ে, কে? দরজার ওপাশ থেকে থমথমে, গম্ভীর কণ্ঠে কেউ বলে ওঠে, আপনার স্বামীর গুলি লেগেছে, গুরুতর আহত। বোধ হয় বাঁচবে না। দরজা খুলুন দ্রুত। হঠাৎ এমন কথা শুনে চিন্তাশক্তি লোপ পায় শায়লার। কিছু চিন্তা না করেই দরজা খুলে দেয়। দেখে স্থির পর্বতের মতো দাঁড়িয়ে আছে সুঠামদেহী এক যুবক। লম্বা। মাথায় লম্বা করে হুডি দেওয়া। অর্ধেকের মতো চেহারা ঢেকে আছে হুডির আড়ালে। পরনের পোশাক দেখে মনে হচ্ছে কয়েকদিন যাবৎ এক পোশাকেই ঘুরছে লোকটা। শায়লা ব্যস্ত দৃষ্টিতে আশেপাশে চোখ বুলায়। অস্থির গলায় বলে, কোথায় উনি? শায়লাকে ঠেলে সোজা ভেতরে চলে আসে লোকটা। চিৎকার করার আগেই শক্ত করে মুখ চেপে ধরে। গলায় পিস্তল ঠেসে চাপা গলায় বলে, বাঁচতে চাইলে একদম চুপ করে থাকুন। এখানে আপনার কোন ক্ষতি করতে আসিনি আমি। আপনার কিছু হবে না। তবে সেটা ততক্ষণ, যতক্ষণ আপনি আমার কথাগুলো সব চুপচাপ শুনবেন। শুনবেন তো? পিস্তল দেখামাত্র কলিজা শুকিয়ে গেছে শায়লার। প্রাণের ভয়ে দ্রুত হ্যাঁ বোধক মাথা নাড়ে। শায়লার ফোনটা নিজের দখলে নিয়ে নেয় সেই যুবক। গভীর তীক্ষ্ণ চোখের শীতল দৃষ্টিতে ফ্লোরে বসে থাকার হুকুম দেয়। কড়া নির্দেশ দেয় একটাও শব্দ না করার। সোফায় বসে লোকটা, এরপর কেবল কেউ আসার অপেক্ষা। ড্যাশ। লিফটের দরজাটা খুলতেই পিটপিটে চোখে একবার বাইরে তাকালো সাজ্জাদ। যখন বুঝল নিজের ফ্লোরে চলে এসেছে, বেরিয়ে এলো। আজকে নিজের 3 নম্বর বউয়ের কাছে আসার তেমন কোন ইচ্ছে ছিল না তার। কিন্তু রাতে ভরপেট মদ গেলার পর যে মেয়েটার সাথে রাত কাটানোর কথা ছিল, সে শেষ মুহূর্তে আসতে পারবে না বলে জানিয়েছে। এত রাতে কোন কলগার্ল পাবে না আর। আজকাল আগে থেকে বলে না রাখলে পাওয়া মুশকিল। এখন সেই প্রয়োজন মেটাতে আজ বউয়ের কাছে আসা। তাই তো আসার আগেই ফোন করে জানিয়ে দিয়েছে সে আসছে। আসতে আসতে সেই কল গার্লকে অকথ্য ভাষায় কিছু গালিও দিয়েছে। নেশায় পা দুটো মৃদু টলছে সাজ্জাদের। টলমলে পায়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে এগিয়ে গেল নিজের ফ্ল্যাটের দিকে। দরজার সামনে গিয়ে কলিং বেল চাপল। সে নিজেও জানে না আজ এখানে আসাটা তার জীবনের কত বড় ভুল ছিল। এই ভুলের জন্যে হয়তো আফসোস করারও অবকাশটুকু পাবে না সে। দ্বিতীয় কলিং বেলের আওয়াজে চমকে উঠল শায়লা। আগন্তুকের স্থির চোখ দুটো হঠাৎ চঞ্চল হয়ে উঠল। ঠোঁটের কোণে ফুটে উঠল রহস্যময় বাঁকা হাসি। শিকার এসে গেছে। শায়লা তাকালো তার দিকে। হুডি নামিয়ে ফেলেছে সে। তর্জনী আঙুল ঠোঁটে ঠেকিয়ে চুপ থাকার ইশারা করল আগন্তুক। উঠে গিয়ে শায়লার সামনে ডান হাঁটু ভেঙে বসল। চাপা আওয়াজে বলল, কোনো রকম চালাকি করার চেষ্টাও করবেন না। তাহলে দুজনেই মরবেন। দরজাটা খুলে দিন। শায়লা কম্পমান শরীরে, ভীত দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। আরো একবার বেল বাজতেই যুবক উঠে দাঁড়ালো। দরজার পাশে গিয়ে দাঁড়ালো দেয়াল ঘেঁষে। চোখের ইশারায় শায়লাকে আদেশ করল দরজাটা খোলার জন্যে। শায়লা একটা ঢোক গিলে কোনোমতে উঠে গেল দরজার কাছে। কম্পমান হাতে দরজাটা খুলল। দরজা খুলতেই জঘন্য ভাষায় কয়েকটা গালি দিতে দিতে ভেতরে ঢুকলো সাজ্জাদ।
ক্ষিপ্ত কণ্ঠে বলল, কোন নাগর ঢুকাইছিস ঘরে? খুলতে এত দেরি হলো কেন? ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে সায়না। কথা বলস না কেন? সাজ্জাদ রেগে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল। যেই চড়টা মারবে বলে হাত ওপরে তোলে, ঠিক তখনই দরজা বন্ধ হওয়ার শব্দ। সে শব্দে থেমে গেল সাজ্জাদ। ঝট করে পেছনে তাকিয়ে দেখল এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে দরজায় হেলান দিয়ে। লোকটাকে চিনতে পারল না। ভ্রু কুঁচকে শায়লার দিকে এক পলক তাকিয়ে রাগে জ্বলে উঠল সাজ্জাদ। সত্যি তাহলে নাগর জুটিয়ে রেখেছে। তেড়ে গিয়ে শায়লার চুলের মুঠি ধরল সে। ব্যথায় কুকিয়ে উঠল শায়লা। সাজ্জাদ চিবিয়ে চিবিয়ে বলল, শালি, শরীরে এত জ্বালা তোর? আমি আসি না বলে ঘরে বেটা মানুষ এনে ঢুকাইছিস? আমি আসমু শুইন্নাও ভাগাস নাই? এত সাহস? ওনাকে ছাড়। থমথমে ঠান্ডা গলায় কথাটা শুনে তীব্র ক্রোধে আগন্তুকের দিকে তাকালো সাজ্জাদ। কিন্তু তাকিয়ে থমকে গেল সে। নেশা কেটে গেল নিমেষেই। যুবকের হাতে পিস্তল। যা বোঝার বুঝে গেল সাজ্জাদ। দ্রুত পেছনে থেকে পিস্তল বের করতে নিল। ঠিক তখনই আগন্তুক একটা ফ্লাওয়ার ভাস ছুঁড়ে মারল সাজ্জাদের হাতে। পিস্তল পড়ে যাওয়ার সাথে সাথেই যুবক ঝড়ের গতিতে সেটাকে নিজের অধীনস্থ করে নিল। সাজ্জাদ তেড়ে আসতে নিলে আগন্তুক পিস্তলের বাট দিয়ে তীব্র আঘাত করল তার কানে। কান ধরে আর্তনাদ করে বসে পড়ল সে। সাজ্জাদের পিস্তলের ম্যাগাজিনটা রিলিজ করে সাইডে ফেলে দিল আগন্তুক। কান বেয়ে রত গড়িয়ে পড়ছে সাজ্জাদের। যুবকটি এগিয়ে গিয়ে কলার ধরে টেনে দাঁড় করাল তাকে। শায়লাকে উদ্দেশ্যে করে গম্ভীর স্বরে বলল, খুন অসহ্য না হলে ভেতরে চলে যান। শায়লা এক মুহূর্ত দেরি করল না। দৌড়ে পালালো ভেতরের ঘরে। আপনি বাঁচলে তবেই বাপের নাম। এদিকে খুন শুনেই রত হিম হয়ে গেছে সাজ্জাদের। ওর হাতে পিস্তল নেই। এমন সুঠাম দেহি যুবকের সাথে কখনোই খালি হাতে পারবে না ও। মৃত্যু নিশ্চিত। সাজ্জাদকে ধাক্কা দিয়ে সোফায় ফেলল আগন্তুক। সাজ্জাদ কাপা গলায় বলল, ককে আপনি? আমাকে মেরে আপনার কি ললাভ? সাজ্জাদের পাশ দিয়ে সোফার ওপর নিজের বাপা রাখল আগন্তুক। বলল, আমি কে সেটা এতক্ষণে তোর বুঝে যাওয়া উচিত ছিল। আর তোকে মেরে আমার কি লাভ? কোন লাভ নেই। মারতেও চাইছি না। শুধু একটা প্রশ্ন করব। ঠিকঠাক উত্তর দিয়ে দিলে ছেড়ে দেব। মারব না। কি প্রশ্ন? একটা নাম বলল আগন্তুক। শেষে যুক্ত করল, এখন কোথায় আছে ও? নামটা শোনামাত্র পিলে চমকে উঠল সাজ্জাদের। জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিল। বুঝে ফেলল, কে এই যুবক। অনিয়মিত শ্বাস নিতে নিতে বলল, আমি জানি না। অচেনা যুবক কৃত্রিম হাসল। আচমকা পিস্তলের বাট দিয়ে সজোরে আঘাত করল সাজ্জাদের ঠোঁটে। তীব্র ব্যথায় আবারও চেঁচিয়ে উঠল মাতাল সাজ্জাদ। ঠোঁট দিয়ে গলগল করে রত বেরিয়ে এলো। এমনিই মাতাল ছিল। এমন মার খেয়ে মাথা নুয়ে পড়ল তার। আগন্তুক লটা ওর গলায় ঠেকিয়ে মাথাটা তুলে ধরে বলল, এত ওয়াফাদারি ভালো না। প্রয়োজনে তোকে সরিয়ে ফেলতে ওরা দুবারও ভাববে না। অথচ তুই ওদের জন্যে আমার হাতে নিজের প্রাণ দিবি? বোকামো হবে না? সাজ্জাদ ক্লান্ত চোখে তাকালো। মাথা ঝাঁকালো যুবক। অর্থাৎ সে বুঝে গেছে সাজ্জাদ বলবে না। লটা লোড করে সাজ্জাদের দিকে তাক করতেই সাজ্জাদ এক প্রকার চিৎকার করে বলে উঠল, দুবাই চলে গেছে। এখন দুবাইতেই আছে। দুবাইয়ের কোথায় তা জানি না। লটা মাথায় ঠেসে ধরতেই সাজ্জাদ ব্যথা মিশ্রিত কণ্ঠে প্রায় কেঁদে দিয়ে বলল, সত্যিই জানি না আমি। বিশ্বাস করেন, যোগাযোগ নাই আমার লগে। কিন্তু সুজনের সাথে কথা হয় ওনার। লোকটা মিথ্যা বলছে না সেটা নিশ্চিত। কিছু একটা ভাবলো লোকটা। সাজ্জাদকে বলল, এখন কোথায় সুজন? লক্ষ্মীবাজার। নাক কান চেপে ব্যথা সহ্য করে বলল সাজ্জাদ। তীব্র শীতেও ঘামে ভিজে প্রায় স্নান করে ফেলেছে। তার সাথে সারা মুখে শরীরে বেয়ে পড়া রক্ত আছেই। সাজ্জাদকে দিয়ে নিজের মোবাইলে অ্যাড্রেসটা টাইপ করিয়ে নিল আগন্তুক। হঠাৎ গুলি চলার আওয়াজে কেঁপে উঠল শায়লা। এতক্ষণ ভয়ে জড়স্য হয়ে পাশের রুমের মারধরের আওয়াজ শুনছিল সে। ভয়ে প্রাণ যায় অবস্থা তার এখন। গুলির আওয়াজে আর বসতে পারল না। দৌড়ে গিয়ে উকি দিল বসার ঘরে।
দেখল ওর স্বামীর মৃত শরীর পড়ে আছে সোফায়। চোখ দুটো খোলা, স্থির, কপালের ঠিক মাঝ বরাবর গুলির গভীর ক্ষত। সোফা রতে ভিজে গেছে। চিৎকার করার শক্তিটাও হারিয়ে ফেলল শায়লা। পাথরের মতো দাঁড়িয়ে রইল। আগন্তুক শায়লাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো দৃঢ় চলনে। বলল, কোন কষ্ট পায়নি? সেকেন্ডের মধ্যেই শেষ। কিন্তু আপনি নিশ্চয়ই চান না আপনার 7 বছর বয়সী ছেলে, যে এখন নিজের নানির কাছে আছে, সেও এভাবে মরুক। শুনেছি রোজ স্কুলে যায়, তাই না? আঁতকে উঠল শায়লা। কিছু বলার আগেই সেই যুবক তাকে থামিয়ে দিয়ে বলল, মারব না। কিন্তু আমার চেহারাটা আপনার একটুও মনে নেই। আর যদি ভুল করেও মনে পড়ে, তো নিজের ছেলেকে ভুলে যেতে হবে। মনে থাকবে? শায়লা বুঝল এই আগন্তুক কি চায়। দ্রুত মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল কেবল। আগন্তুক মৃদু হাসল। পিস্তলটা পকেটে রেখে প্রস্থান করল। সে জানে, শায়লা একান্তই বাধ্য না হলে পুলিশকে ওর ব্যাপারে কিচ্ছু বলবে না। এই নরপশুর মৃত্যুতে স্ত্রীর বিন্দুমাত্র আক্ষেপ নেই। বরং সে খুশিই হয়েছে। এখন দ্রুত এই জায়গাটা ছাড়তে হবে। লোকজন চলে আসার আগেই। তার এখন অনেক কাজ বাকি। শেষ কাজ। এদিকে শায়লা স্থির চোখে দেখছে স্বামীর মৃত শরীর। চোখ বন্ধ করে অশ্রু বিসর্জন দিল সে। কষ্টের নয়, মুক্তির কান্না। দিন রাত এই পিশাচের মৃত্যু কামনা করে গেছে এতদিন। আজ অবশেষে মুক্তি মিলল। সাজ্জাদের জন্যে যমদূত, ওর জন্যে দেবদূত হয়ে এসেছে যেন। কিন্তু কে এই আগন্তুক? প্রচণ্ড বিধ্বস্ত দেখাচ্ছিল তাকে। সুদর্শন ওই মুখটাও ছিল অনুভূতিহীন। লালচে চোখ আর এলোমেলোভাবে সদ্য গজানো খোঁচা দাড়ি স্পষ্ট বলে দিচ্ছিল তার নির্ঘুম রাতের কথা। অনুভূতিহীন মুখটার পেছনে যেন লুকিয়ে ছিল তার বিধ্বস্ত হওয়ার এক লোমহর্ষক গল্প। কান থেকে টেলিফোনটা খট করে নামিয়ে রাখলেন গুলশান থানার ইন্সপেক্টর আজিজ রহমান। রাগে গোজগোজ করতে লাগলো। একটা কেস নিয়ে তৃতীয়বার কমিশনারের ঝাড়ি খেল আজ। রাগে, অপমানে কান লাল হয়ে উঠেছে। লম্বা ক্যারিয়ারে কোন কেস নিয়ে এত নাকানি চুবানি খেতে হয়নি তাকে। তবে একজন খাইয়েছিল। বেশ ভালোভাবেই খাইয়েছিল। সে এক আলাদা অতীত। দীর্ঘশ্বাস ফেলার মতো অতীত। লম্বা একটা শ্বাস ফেলে টেলিফোনটা তুলে নিল আজিজ। এসআই কে ডেকে পাঠালো তার রুমে। এর মধ্যেই পিয়ন এসে চায়ের কাপ রেখে দিয়ে গেল টেবিলে। বিরক্তিতে অস্থির হয়ে চায়ের চাপটা তুলে নিল আজিজ। প্রথম চুমুক দিতে দিতেই এসআই ফারুক চলে এলো। দরজার কাছে দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার? আজিজ চোখ তুলে তাকালো। বলল, আসুন। মাথা নিচু করে ভেতরে এলো ফারুক। ইন্সপেক্টর চায়ের কাপে দ্বিতীয় চুমুক দিয়ে বলল, কমিশনার সাহেবে ফোন করেছিলেন। কাল বনানীতে নাকি আরেকটা খুন হয়েছে। ওটা আমাদের এরিয়া না, কিন্তু তারই বিভাগের আলাদা আলাদা জায়গাতে দেখতে দেখতে 6টা খুন হয়ে গেল। অথচ কোন সমাধান নেই। এই নিয়ে ভীষণ চাপে আছে গোটা ডিপার্টমেন্ট। আমার এখানের 3টা কেস এখনো ঝুলে আছে। নিজের প্রেশার রিলিজ করতে আমায় ছেড়ে দিল। তবে এখন মনে হচ্ছে আমরা একটু শান্তি পাবো। ফারুক খানিকটা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কিভাবে স্যার? বুঝলে না? খুন ওগুলো খুবই মিস্টিরিয়াস। যেটুকু তথ্য আমরা পাঠাতে পেরেছি তাতে বোঝা যাচ্ছে গভীর কোন ষড়যন্ত্র আছে এর মধ্যে। খুব গভীর। তবে কি এবার গোয়েন্দা বিভাগ থেকে দেখবে কেসটা? সম্ভবত। তার মানে, কেসটা নিশ্চয়ই ওর হাতেই পড়বে? ফারুকের কণ্ঠে কৌতূহল স্পষ্ট। ইন্সপেক্টর আজিজ চেয়ারে হেলান দিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে বলল, দেখা যাক। উত্তরার নীরব সেক্টরের ছোট্ট এক ফ্ল্যাট। বেশ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল গোয়েন্দা বিভাগের ইনভেস্টিগেটর তুহিন আহমেদ। কাল অনেক রাত করে ফ্ল্যাটে ফিরেছে। অনেকদিন যাবৎ লেগে থাকার পরে অবশেষে একটা ক্রিটিক্যাল কেস সলভ হয়েছে। সেই খুশিতে অনেক পুরনো বন্ধুদের সাথে ক্লাবে গিয়েছিল। হালকা ড্রিঙ্কও করেছে। অনেকদিন পর ড্রিঙ্ক করাতে অল্পেই অবস্থা বেগতিক। ফ্ল্যাটে এসে সাথে সাথেই লুটিয়ে পড়েছে বিছানায়। ঘুমের ঘোরে কলিং বেলের আওয়াজটা ডিরেক্টর জেনারেলের করা নির্দেশনার মতো লাগলো তুহিনের। যা একগাদা কাজের ভার চাপিয়ে দিচ্ছে ওর কাঁধে। কঠিন ভাষায় আদেশ করে যাচ্ছে পরবর্তী পদক্ষেপের। আর ও নিজেও খুব মনোযোগ দিয়ে শুনছে প্রতিটা শব্দ। বারবার ইয়েস স্যার, ইয়েস স্যার
বলে নিজের একাগ্রতা জাহির করে চলেছে। কিন্তু কলিং বেল একটানা বাজতে থাকায় ধীরে ধীরে তুহিনের মস্তিষ্ক বুঝতে পারল এটা কলিং বেলের আওয়াজ। ধীরে ধীরে ঘুমের ঘোর কাটতে কাটতে পুরোপুরি কেটে গেল। কিছু একটা ভেবে ঝট করেই উঠে বসল ও। ঘুম যেন দৌড়ে পালালো। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল 11:30 বাজে। সময়টা দেখেই চোখ বন্ধ করে একটা আফসোসের শ্বাস নিল তুহিন। মনে মনে বলল, অল দ্য বেস্ট তুহিন আহমেদ। তাড়াতাড়ি উঠে টি শার্ট পরে নিল তুহিন। এক প্রকার দৌড়ে গেল দরজা খুলতে। দরজাটা খুলতেই দেখল বাইরে দাঁড়িয়ে আছে ইরা। বিরক্তিতে হৃদয় কুঁচকে আছে ওর। একটু হাসার চেষ্টা করল তুহিন, কিন্তু হলো না। তুহিনকে দেখামাত্র ছোট ছোট করে তাকালো ইরা। লম্বা চওড়া, হলুদ ফর্সা, এলোমেলো চুলের ছেলেটাকে দেখে নিল ভালোভাবে। তুহিন নিজের বোকা হাসিটা ধরে রেখেই প্রেয়সীর মন ভোলানোর চেষ্টা করল, কিন্তু তাতে বিশেষ কোন লাভ হলো না। ইরা নিজের হাতের ঘড়ির দিকে ইশারা করে বলল, কটা বাজে? তুহিন বুঝল অবস্থা বেগতিক। মেয়েটা বেশ খেপেছে, কিন্তু এখন পরিস্থিতি সামাল দিতে হবে। বলল, 11:30। কেন? তোমার ঘড়ির ব্যাটারি শেষ? ওয়েট আজই লাগিয়ে দেব। না না, নতুন ঘড়ি কিনে দেব। ইরা তুহিনকে দুহাতে ঠেলে ভেতরে পাঠিয়ে দিল। নিজেও ভেতরে গিয়ে বিরক্তি ঝেড়ে বলল, আজ আমাদের একসাথে ব্রেকফাস্ট করার কথা ছিল। সারাদিন ঘোরার কথা ছিল। আর তুমি তুমি ঘুমিয়েই 12টা বাজিয়ে দিলে। এরকম ছুটি তুমি রোজ পাও তুহিন? তুহিন অসহায় মুখ করে বলল, সরি। কি করব বলো, কাল ফিরতে অনেক রাত হয়ে গেছে। তবুও আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। কিন্তু কিন্তু অ্যালার্মের শব্দ তোমার কানে ঢোকেনি, তাই না? তুহিন মুখ কাচুমাচু করে ফেলল। বলল, ভীষণ ক্লান্ত ছিলাম তো, তাই হয়তো এরকমটা হলো। কাল রাতে স্যারকে সব বুঝিয়ে তবেই না আসতে পেরেছি। ইরা এবার টলমলে চোখে তাকালো তুহিনের দিকে। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আর আমি? আমার কথাটাও তো মাঝে মাঝে ভাবতে পারো তুহিন। অনেকদিন পর আজ ফ্রি ছিলে তুমি। আমার কোন গুরুত্বই নেই তোমার জীবনে। তুহিনের খারাপ লাগলো এবার। অপরাধবোধ হলো। মেয়েটার মলিন মুখ ওর ভালো লাগে না। তাই এগিয়ে গিয়ে হীরার দুগালে হাত রেখে বলল, আমার মনে হয় কালকেও আমি ফ্রি থাকব। কাল যাব আমরা। ঠিক আছে? হাত সরিয়ে দিল ইরা। অভিমানী গলায় বলল, কাল আবার তোমার কাজ থাকবে। আমি জানি। দেখো, আজই নতুন কেসের কল চলে আসবে। আমার সিক্সথ সেন্স বলছে। তুহিন ভালোভাবে তাকালো ইরার দিকে। অভিমানী মুখটা কি মিষ্টি লাগছে। লাল থ্রি পিস পরেছে আজ। ফর্সা হওয়ায় লালটা বেশ মানায় ওকে। পেছনে থেকে শক্ত করে ইরাকে জড়িয়ে ধরল তুহিন। আদুরে গলায় বলল, আজ তাহলে আমরা বাড়িতে সময় কাটাই। বাইরে অনেক নয়েস আর পলিউশন। প্রেম প্রেম ভাব আসে না। তার চেয়ে এখানেই ভালো না? কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। ইরা এবার ঠোঁট চেপে হাসল, কিন্তু তুহিনকে বুঝতে দিল না। তুহিনের হাতের ওপর হাত রেখে বলল, আজ মাহমুদা খালা নেই যে? কোথায় গেছে? 2 দিনের ছুটি নিয়েছে। খাওয়া হয়নি নিশ্চয়ই? উহুম। খিদে পায়নি? তুহিন আহ্লাদি কণ্ঠে বলল, খুব পেয়েছে। ইরা এখনো রেগে থাকার অভিনয় করেই বলল, ছাড়ো, আমি রান্না করছি, একসঙ্গে খাবো। ঢং ছেড়ে গিয়ে ফ্রেশ হয়ে এসো। ইরার কানের পিঠে চুমু খেয়ে ছেড়ে দিল তুহিন। ইরা মুচকি হাসতে হাসতে চলে গেল রান্নাঘরে। তুহিন সেদিকে তাকিয়ে স্বস্তির শ্বাস ফেলল। এরপর ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে রান্নাঘরে উকি দিতেই দেখল, কোমরে ওড়না বেঁধে রান্না করছে ইরা, হাতে খুন্তি। তুহিন ভাবল, যদি ইরা জানতে পারে কেন আজ উঠতে দেরি হয়েছে, ওকে আস্ত রাখবে না, ওই খুন্তি দিয়েই মারবে। সেই দৃশ্য কল্পনা করতেই শুকনো ঢোক গিলল তুহিন। গোয়েন্দা বিভাগের সবচেয়ে সাহসী ইনভেস্টিগেটর নাকি এই সাধারণ এক রমণীকে এত ভয় পায়। ভাবা যায়, ইরার ষষ্ঠ ইন্দ্রিয় মিথ্যা বলেনি। আজ সকাল সকালই অফিস থেকে ডাক এসেছে তুহিনের। কল করেছিল ওর সহকারী। মনে হলো সিরিয়াস কিছু। গত পরশুই এত ভয়ানক এক স্মাগলিং কেসের সমাধান করল। আজই এত সিরিয়াস কেসের ডাক পড়বে ভাবেনি তুহিন। ইরা ভেবেছিল
দীর্ঘ 3 বছরের সম্পর্কের অভিজ্ঞতা বোধ হয় একেই বলে। শার্টের বোতাম লাগাতে লাগাতে আনমনেই হাসল তুহিন। রেডি হয়ে ফোনটা তুলে নিল হাতে। দ্রুত গতিতে টাইপ করল। অফিস থেকে কল চলে এসেছে। তোমার সিক্সথ সেন্স ভীষণ স্ট্রং। তবে পরের ছুটিতে আমরা নিশ্চিত বাইরে যাচ্ছি। এবার দূরে কোথাও যাব, পাক্কা। লাভ ইউ। মেসেজটা পাঠিয়ে আরো একবার হাসল তুহিন। আয়নায় নিজেকে দেখে নিল। কালো শার্ট, ডার্ক ব্রাউন প্যান্ট, ফর্মালি ইন করা। হেয়ার ব্রাশ দিয়ে চুলগুলো সেট করল। নিজের বেড়েটা M9 পিস্তলটা রাখলো হোলস্টারে। শেষবার নিজেকে চেক করে বেরিয়ে পড়ল নিজের গন্তব্যে। মেসেজটা পাওয়া মাত্র মনে মনে ভীষণ রাগ করবে ওর ইরাবতী। তুহিন তা জানে। উত্তরা, ঢাকা, গোয়েন্দা বিভাগের হেড অফিস। করিডোরে কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সহকারী ইনভেস্টিগেটর তমাল আহমেদ। সাফায়াত স্যারকে বেশ চিন্তিত মনে হয়েছে আজ। আর সাফায়াত হোসেন কপালে চিন্তার রেখা ফেলে যখনই ইনভেস্টিগেটর তুহিন আহমেদকে ডাকে, তখনই কোন না কোন ধামাকাদার কেসের জন্ম হয়। মানে আবার একটা রোমাঞ্চকর তদন্তের সাক্ষী হতে যাচ্ছে ও। ভাবতেই উত্তেজনায় বসে থাকা মুশকিল বোধ করছে ও। অফিসে ঢুকতেই রিসিপশনের মেয়েটা মিষ্টি এক হাসি উপহার দিল তুহিনকে। নিজের গাম্ভীর্য বজায় রেখেই হনহনে পায়ে ভেতরে ঢুকল তুহিন। প্যাসেজে তমালকে দাঁড়িয়ে ছটফট করতে দেখে ভ্রু কুঁচকে ফেলল। এগিয়ে যেতে যেতে তমালও দেখে ফেলল ওকে। দেখা মাত্র দ্রুতপদে এগিয়ে এসে সালাম দিল। সালামের জবাব দিল তুহিন, কিন্তু হাঁটা থামালো না। এগোতে এগোতেই বলল, ফোন করার পর থেকে এখানেই দাঁড়িয়ে আছো নাকি? তুহিনের পেছনে হাঁটছিল তমাল। ঝোঁকের মধ্যে বলে ফেলল, হ্যাঁ স্যার। তুহিন হাঁটা অবস্থাতেই ঘাড় ঘুরিয়ে তাকালো। থতমত খেয়ে দাঁড়িয়ে গেল তমাল। কোনো মতে বলল, না মানে, না স্যার। উত্তরে কিছু বলল না তুহিন। সোজা হাঁটতে থাকলো। কিছুক্ষণ চুপ থেকে বলল, কি হয়েছে? কিছু বলেছে স্যার? তমাল মুখ ছোট করে বলল, না স্যার, শুধু আপনাকেই বলবেন। তুমি একটু আমার রুমে যাও। ওখানে থার্ড ড্রয়ারে একটা পেনড্রাইভ আছে, ওটা ল্যাপটপে ইনসার্ট করো, আমি আসছি। তমাল দাঁড়িয়ে গেল। মাথা নাড়িয়ে পা বাড়াল তুহিনের কেবিনের উদ্দেশ্যে। তমাল যেতেই মুচকি হাসল তুহিন। ভীষণ ছটফটে ছেলেটা। নতুন নতুনই জয়েন করেছে। এসে মাত্র দুটো কেসই ভাগে পেয়েছে সে। ছিপছিপে গড়ন, দেখতে শুনতে ভালো, বয়স খুব বেশি নয়, তার ওপর নতুন, তাই এত উত্তেজনা। ছেলেটাকে বেশ ভালো লাগে তুহিনের, কিন্তু সেটা তমালের সামনে প্রকাশ করে না। জুনিয়রদের সামনে নিজের ইমেজ যতটা গম্ভীর রাখা যায়, ততই ভালো, এমনটাই ধারণা তুহিনের। বসের রুমের সামনে চলে এলো তুহিন। নক করে বলল, স্যার আসবো? বেশ গভীর ভাবনায় মগ্ন ছিলে গোয়েন্দা বিভাগের হেড সাফায়াত হুসাইন। নিজের ডিপার্টমেন্টের সবচেয়ে চৌকস আর সাহসী ইনভেস্টিগেটরের আসার অপেক্ষা করতে করতে বর্তমান কেসটা নিয়ে ভাবছিল। এর মধ্যেই পরিচিত সেই কণ্ঠস্বর শুনে ভাবনায় ছেদ ঘটল তার। দরজার দিকে না তাকিয়েই বলল, এসো। তুহিন ভেতরে গিয়ে দাঁড়ালো। সাফায়াত হোসাইন ওর দিকে না তাকিয়েই ল্যাপটপে চোখ রেখে বলল, বসো। তুহিন বসল। সাফায়াত হোসেন এখনো ল্যাপটপে মগ্ন। তুহিন ধৈর্য ধরে অপেক্ষা করছে তার কিছু বলার। কিছুক্ষণ পর ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সরাসরি তুহিনের দিকে তাকালো সে। বলল, সোজা কাজের কথাতেই আসি। তুহিন দ্রুত সোজা হয়ে বসল। মনোযোগী হয়ে বলল, জি স্যার। আপনি ডেকে পাঠিয়েছিলেন, কোন সমস্যা হয়েছে? সাফায়াত নিজের দুই হাত একত্রিত করে বললেন, গত পরশু রাতে বনানীর একটা ফ্ল্যাটে খুন হয়েছে। খুনি খুন করে জায়গা ছেড়ে পালিয়ে গেছে, তার খোঁজ পাওয়া যায়নি। তুহিন বলল, ফ্ল্যাটের সামনে সিসি ক্যামেরা ছিল না স্যার? ছিল, কিন্তু হুডি দিয়ে অর্ধেকের মতো ঢাকা ছিল খুনির মুখ, বাকিটা ঢাকার কাজ ছায়া করেছে, সুতরাং কোনোভাবেই আইডেন্টিফাই করা যায়নি তাকে। তুহিন কিছু বলল না, শুধু তাকিয়ে রইল সাফায়াতের দিকে, হয়তো পরের কথা শোনার অপেক্ষা করছে। সাফায়াত একটু থেমে বলল, এবার তোমাকে শুরু থেকেই বলছি। গত 12 দিনে ঢাকা বিভাগে অনেক খুনই হয়েছে, তার মধ্যে 6টা খুন বিশেষভাবে আমাদের নজর কেড়েছে। প্রথম খুনটা ঠিক 12 দিন আগে হয়, গুলশানে।
তার ঠিক পরের দিন গুলশানেই আরো দুটো খুন হয়। তার ঠিক দুদিন পরে মিরপুরের ছোট্ট একটা বাংলোতে আরো একটা খুন হয়। তার ঠিক এক সপ্তাহ পরে কিশোরগঞ্জের একটা গোডাউনে আরো একটা লাশ পাওয়া যায়। কিন্তু কোন থানার পুলিশই এই টা কেসের একটা কেসও সলভ করতে পারেনি। তুহিন এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনছিল ডিজির কথাগুলো। ডিজির কথা শেষ হতেই বলল, কিন্তু স্যার, খুন ওগুলো সব আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা সময়ে হয়েছে। সবগুলো কেস একসঙ্গে বলার কারণ কি? আর এই 6টা খুন ওকে বাকি সবগুলো খুনের চেয়ে আলাদা করে দেখার কারণ? কারণ প্রতিটা থানা থেকে যতগুলো রিপোর্ট এসেছে, তার থেকে পুলিশের মনে হয়েছে খুনগুলোর একটার সঙ্গে আরেকটার সম্পর্ক থাকতে পারে। এমনটা মনে হওয়ার কারণ স্যার? মুখে জবাব দিল না সাফায়াত হোসেন। ল্যাপটপটা তুহিনের দিকে ঘুরিয়ে দিল। অর্থাৎ পড়ে দেখো। টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে দুঢোকের মতো গিলল সে। তুহিন বেশ সময় নিয়ে দেখল কেসের ডিটেইলসগুলো। দেখা শেষ করে তার দিকে তাকাতেই সে বলল, কিছু বুঝলে? তুহিন অন্যমনস্ক হয়ে ভাবছিল কিছু একটা। সাফায়াতের কথা শুনে মৃদু চমকে উঠল। সরাসরি তার দিকে তাকিয়ে বলল, কিন্তু স্যার, এমনও তো হতে পারে ব্যাপারটা কাকতালীয়। মাথা ঝাঁকালেন সাফায়াত হোসেন। বললেন, এই ইনফরমেশন অনুযায়ী আপাতত আমাদের দৃষ্টিতে খুনগুলো একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। সেভাবেই এগোতে হবে। আমাদের কাজটা নিশ্চয়ই জানো? জি স্যার, আত্মবিশ্বাসের সাথে বলল তুহিন। আমাদের কাজ হলো খুনের কানেকশন, মোটিভ এবং খুনিকে খুঁজে বের করা। মৃদু হাসল সাফায়াত। আবার খানিকটা মাথা দুলিয়ে বলল, গুড। আর কাজটা তোমাকেই করতে হবে। তুহিন এবার একটু চুপ করে রইল। খুনের জায়গাগুলো আর সময়গুলো নিজের মনের মধ্যে আওড়ে নিল একবার। বলল, স্যার, আমার মনে হয় আমাদের আজই কাজে নেমে পড়া উচিত। কারণ যদি খুন ওগুলোর পরস্পরের সাথে সম্পর্কিত হয়, আমার ধারণা এখানেই শেষ নয়। শীঘ্রই আরো খুন হতে চলেছে। সাফায়াত পুনরায় ল্যাপটপে চোখ রেখে বলল, আমিও সেটাই ভাবছি। এই জন্যই সকাল সকালই ডেকে পাঠালাম তোমাকে। আজই বেরিয়ে পড়ো। আশা রাখছি খুব দ্রুতই ভালো খবর পাবো। তোমায় এই টা খুনের ডিটেইলস পাঠিয়ে দিয়েছি। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস স্যার। আসছি। কোন জবাব দিলেন না সাফায়াত। ওনার চোখ টেবিলে রাখা ল্যাপটপে, যার অর্থ, হ্যাঁ যেতে পারো। সেটা ভালোভাবেই জানে তুহিন। তাই আর কিছু না বলে উঠে বেরিয়ে এলো। সোজা চলে গেল নিজের কেবিনে। সাফায়াত হুসাইন ডিপার্টমেন্টের মধ্যবয়স্ক গম্ভীর ডিরেক্টর জেনারেল। তবে এই কঠিন মানুষটি বাইরে প্রকাশ করে না, তবে মনে মনে তুহিনকে খুব স্নেহ করে। সেটা তুহিনও জানে। ড্যাশ। ইনভেস্টিগেটর তুহিন রুমে আসতেই দাঁড়িয়ে গেল তার সহকারী তমাল। এতক্ষণ বসের অপেক্ষাই করছিল সে। নতুন কেসটা সম্পর্কে জানার জন্য ছটফট করছে মনটা। তুহিন নিজের চেয়ারে বসল। বলল, নতুন কেসের সব ডিটেইলস পাঠিয়ে দিয়েছে ল্যাপটপে। দ্রুত পড়ে নাও। তমাল যেন এই আদেশটারই অপেক্ষাই করছিল এতক্ষণ। তুহিন কথাটা শেষ করতেই দ্রুত ডিটেইলস চেক করতে বসে পড়ল। হালকা হাসল তুহিন। তবে সেটা তমালের আড়ালে। বেশ সময় নিয়ে বুঝে বুঝে পুরোটা পড়ল তমাল। পড়া শেষ হতেই তাকালো তুহিনের দিকে। কাগজ ঠিক করতে করতে তুহিন বলল, কিছু বুঝতে পারলে? স্যার, আপনার কি মনে হয় কেসগুলো কানেক্টেড? আমার মিশ্র অনুভূতি হচ্ছে। তুহিন উঠে দাঁড়িয়ে বলল, এটা খুঁজ বের করাই তো কাজ এখন। চলো। তমাল উঠে দাঁড়িয়ে বলল, কোথায় স্যার? বনানী। কারণ শেষ খুনটা ওখানেই হয়েছে। মাঘের তীব্র শীত। ঠান্ডা মৃদু হাওয়া শরীর জমিয়ে দিচ্ছে এক প্রকার। আকাশে পূর্ণ চাঁদ রূপালী থালার মতো জ্বলজ্বল করছে। চারপাশটা অদ্ভুত শান্ত। ক্ষণে ক্ষণে অতিথি পাখির ডাক, গাছের পাতা থেকে শিশিরের ফোঁটা পড়ার শব্দ। চারপাশটা যেন স্বর্গীয় করে তুলছে। নিজের প্রশস্ত বুকে প্রেয়সীকে আগলে নিয়ে বসে আছে এক যুবক। পরম শান্তিতে উপভোগ করছে তার শরীরের উষ্ণতা। ক্ষণে ক্ষণে চুলে নাক ডুবিয়ে মৃদু সুবাস উপভোগ করছে। রমণীয় এই প্রশস্ত বুকে যেন স্বর্গসুখ খুঁজে পায়। পরম নিশ্চিন্তে লেপ্টে আছে প্রিয়তমের বুকে। বেশ কিছুক্ষণ সময় অমনভাবেই কাটল। চোখ বন্ধ রেখেই রমণী বলল,
সারা জীবন এভাবে বুকে আগলে রাখবেন আমায়? যুবক মৃদু হেসে বলল, তোমার কি মনে হয়? রমণী চোখ খুলল, মাথা হালকা উপরে তুলে বলল, আপনাদের কোন ভরসা নেই? এই বিষয়ে তো একদমই না। আপনারা তো হৃদয়হীন হন। আবার হাসল যুবক। রমণীর খোলা চুলে আঙ্গুল গলিয়ে দিয়ে বলল, আগে ছিলাম। হৃদয়হীনই ছিলাম। কিন্তু এই হৃদয়হীনের হৃদয় হয়ে এসেছো তুমি। কথা দিচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত এই বুকেই থাকবে তুমি। লজ্জা পেয়ে যুবকের বুকে লেপ্টে গেল রমণী। সেও পরম শান্তিতে প্রেয়সীকে আগলে নিল নিজের সাথে। কিন্তু আচমকাই খেয়াল করল ওর বুকে কেউ নেই। শূন্য হয়ে আছে বক্ষ। পাশে তাকালো, পাশেও নেই তার প্রেয়সী। দ্রুত উঠে দাঁড়ালো সে। আকাশের সেই পূর্ণ গোল চাঁদ আর নেই। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। পূর্ণিমা রাত যেন মুহূর্তেই অমাবস্যা রাতে পরিণত হলো। চারপাশে এত সুন্দর গাছপালা আর নেই, নেই কোন পাখির গুঞ্জন। দূর দূর পর্যন্ত শুধুই অন্ধকার। উন্মাদের মতো সেই অন্ধকারে মেয়েটিকে খুঁজে বেড়াল যুবক। কিন্তু পেল না। কোথাও খুঁজে পেল না সে তার প্রেয়সীকে। খুঁজতে খুঁজতে ক্লান্ত হলো সে। ব্যর্থ হয়ে হাঁটু ভেঙে বসে পড়ল শুষ্ক ভূমিতে। সে যেন নিঃস্ব বোধ করল নিজেকে। একদম নিঃস্ব। ড্যাশ। এক প্রকার লাফিয়ে উঠে বসল যুবকটি। ঘুমিয়ে পড়েছিল। লক্ষ্মীবাজারে আছে সে এখন। এক পুরনো বিল্ডিং এর 3 তলায়। কাল প্রায় সারারাত জেগে নিজের পরিকল্পনা সাজিয়েছে। শেষ রাতেই হয়তো লেগে এসেছিল চোখটা। সারা শরীর ঘেমে গেছে তার। পাশের পানির বোতলটা হাতে নিল সে। একবারেই অর্ধেক বোতল খালি করে ফেলল। জোরে জোরে শ্বাস ফেলল নিজেকে স্বাভাবিক করতে। না, দুর্বল হলে চলবে না। এখন তার অনেক কাজ। দ্রুত উঠে ব্যালকনিতে চলে গেল সে। তার দৃষ্টি এখন পাশের সেই 5তলা বিল্ডিং এর দিকে। পরবর্তী লক্ষ্য তো সেখানেই। বিকেল 4টা 15। বনানী থানার ওসির সাথে কথা বলে নিজের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে তুহিন আর তমাল। এরপর একসঙ্গে লাঞ্চ করেছে দুজন। এরপর চলে আসে শেষ খুন হওয়া সাজ্জাদের স্ত্রীর কাছে। পুলিশ যদিও জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু তুহিনের নিজেরও কিছু জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। একটা সিঙ্গেল সোফায় বসে আছে তুহিন। ঠিক তার মুখোমুখি বসে আছে সাজ্জাদের তৃতীয় স্ত্রী শায়লা। সাজ্জাদের খুনের একমাত্র সাক্ষী। একপাশে দাঁড়িয়ে আছে তমাল। তুহিন তীক্ষ্ণ চোখে দেখছে শায়লাকে। শায়লার চোখে মুখে ভয় স্পষ্ট। তুহিন বলল, লোকটা ঠিক রাত 12:30টায় আসে ফ্ল্যাটে। তাই তো? শায়লা মাথা নাড়ল। তুহিন আবার বলল, আপনি কিছু শুনেছেন? আপনার স্বামীকে খুন করার সময় ওই লোকটা কিছু বলেছে? কেন মারছে? কোন জায়গা? কোন নাম? এনিথিং? শায়লা মাথা নেড়ে না করল। তুহিন চোখ ছোট ছোট করে তাকালো তার দিকে। শায়লা একটা ঢোক গিলে বলল, আমি ভয় পেয়ে পাশের রুমে চলে গিয়েছিলাম। তেমন কিছুই শুনতে পাইনি। তবে এপাশ থেকে শুধু শুনছিলাম। লোকটা কারো ঠিকানা জানতে চাইছিল। তুহিন, তমাল দুজনেই চমকে উঠল। তুহিন ব্যস্ত স্বরে বলল, কার ঠিকানা? কোন নাম বলেছে? শুনিনি। শুধু আমার স্বামীকে একবার লক্ষ্মীবাজার বলতে শুনেছিলাম। মাথা নাড়ল তুহিন। তমাল কিছু একটা ভেবে বলল, আপনি জানতেন আপনার স্বামীর তৃতীয় স্ত্রী আপনি? শায়লা মাথা নিচু করে হ্যাঁ বোধক মাথা নাড়ল। বলল, জেনেছি। বিয়ের পর? তারপরেও সংসার করলেন? আশ্চর্য হলো তমাল। তাচ্ছিল্যের হাসি দিল শায়লা। গলায় কান্না আটকে বলল, এছাড়া আর কোন উপায় ছিল না স্যার। গরিব পরিবারের মেয়ে আমি। স্বামীর ঘর না করতে পারলে বাপের বাড়িতেও জায়গা হয় না আমাদের। যেতাম কোথায়? খেতাম কি? কিছুক্ষণ নীরব রইল ঘরটা। তুহিন বলল, খুনির চেহারা দেখেছেন নিশ্চয়ই? শায়লা চমকে তাকালো। মনে পড়ে গেল খুনির সেই ভয়াবহ হুমকি। জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে শায়লা বলল, দেখেছি। কিন্তু চেহারাটা আমার পুরোপুরি মনে নেই। তুহিন ভ্রু কুঁচকে বলল, আপনার সাথে এতক্ষণ ছিল। এত কিছু ঘটালো। চেহারা একটুও মনে নেই? বেশিরভাগ সময় সে হুডি পরা ছিল স্যার। তুহিনের চোখে চোখ রাখতে পারছে না শায়লা। বারবার হাত কচলে যাচ্ছে। তুহিন তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে শায়লার গতিবিধি। ধন্যবাদ। প্রয়োজনে আমরা আপনাকে আবার ডাকবো। আসছি।
কথাটা বলে উঠে চলে এলো তুহিন। পেছনে পেছনে তমালও এলো। বাইরে এসে লিফট ব্যবহার না করে সিঁড়ির দিকে এগোলো তুহিন। পেছনে হাঁটতে হাঁটতে তমাল বলল, স্যার, আমার মনে হয় না মহিলা পুরোপুরি সত্য বলল। তুহিন হেসে বলল, আমি নিশ্চিত সে পুরোপুরি সত্যি বলেনি। অবাক হলো তমাল। কিছু একটা ভেবে বলল, এমন তো হতে পারে স্যার, মহিলা নিজেই নিজের স্বামীকে খুন করেছে। হতে পারে। তবে সেটা হলে ওনার সাথে কেউ অবশ্যই ছিল। কানে আর ঠোঁটে শক্ত কিছু প্রচণ্ড জোরে আঘাত করা হয়েছে। সাজ্জাদের সাথে গায়ের জোরে উনি পেরে উঠবেন না সেটা নিশ্চিত। তবে স্বামীর মৃত্যুতে মহিলা বিন্দুমাত্র কষ্ট পাননি। প্রেমিক হতে পারে স্যার, হয়তো পরকীয়ার কেস। কিছুই অসম্ভব না তমাল, যা কিছু হতে পারে। তুমি। এর মধ্যেই বেজে উঠল তুহিনের সেলফোন। ফোনটা হাতে নিয়ে দেখল ইরার কল। কিছুটা ঘাবড়াল তুহিন। প্রেমিকার বকুনি হজম করার জন্যে প্রস্তুত করল নিজেকে। কিছুক্ষণ হাঁসফাঁস করে তবেই কলটা রিসিভ করতে পারল। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ইরা বলল, কোথায় আছো? তুহিন ইতস্তত করল, যথাসম্ভব কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলল, এখন বনানীতে আছি। সকালের মেসেজ দেখেছ তো? ইরা কঠিন গলায় বলল, না দেখিনি। দেখতে চাইও না। আর দেখবও না। থাকো যেখানে খুশি। শুধু আমার কাছে না আসলেই হলো। আসলে তোমাকে আমি খুনা করব তুহিন। মাথায় রেখো। তুহিন কিছু বলার আগেই কল কেটে দিল ইরা। মুখ কাচুমাচু করে কান থেকে ফোনটা নামাল তুহিন। ঠোঁট চেপে হাসল তমাল। একমাত্র এই নারীর ফোন এলেই তুহিনের এমন মুখ দেখার সৌভাগ্য হয় তার। তমালকে হাসতে দেখে চোখ রাঙিয়ে তাকালো তুহিন। তমাল খুব কষ্টে নিজের মুখ স্বাভাবিক করল। তুহিন গলা ঝেড়ে বলল, হ্যাঁ, যা বলছিলাম। তুমি কেসের ডিটেইলস চেক করে দেখেছ? সাজ্জাদ আন্ডারওয়ার্ল্ডের ব্ল্যাক হোল গ্রুপের একজন কুখ্যাত সন্ত্রাসী। তমাল মাথা নেড়ে বলল, জি স্যার। এই গ্রুপটা সম্পর্কে কমবেশি সবাই শুনেছে। কিন্তু আজ অবধি এর বিরুদ্ধে কোন সলিড প্রমাণ পাওয়া যায়নি। না কাউকে ধরা গেছে। ধরা পড়লেও কোন না কোনোভাবে ছাড়া পেয়ে গেছে সব। দলের নাম কোনোভাবেই মুখে আনেনি। নিচে নেমে গাড়িতে উঠতে উঠতে তুহিন বলল, এক্সাক্টলি। আর বাকি যে খুন ওগুলো হয়েছে প্রত্যেকের মধ্যে একটাই মিল। সবার ব্যাকগ্রাউন্ড একটাই, আন্ডারগ্রাউন্ড। আর এটাই আমায় ভাবতে বাধ্য করছে যে সবগুলো মার্ডার হয়তো কানেক্টেড। কিন্তু সমস্যা হলো ছজনেই আলাদা আলাদা দুটো গ্যাং এর সন্ত্রাসী। যে কোনো একটা পক্ষ হলে বোঝা যেত আরেক পক্ষ কাজটা করছে। কিন্তু শিকার দুই পক্ষ থেকেই হচ্ছে। তাহলে শিকারীটাকে? তমাল ফ্রন্ট সিটে বসে বলল, তৃতীয় পক্ষ? হতে পারে। তবে অন্য কিছুও হতে পারে। কি স্যার? তুহিন বাইরে তাকিয়ে কিছু ভাবতে ভাবতে বলল, সর্ষের মধ্যে ভূত। কথাটা শোননি তমাল? তমাল বুঝল ব্যাপারটা। ও নিজে কিছুটা চিন্তা করে বলল, স্যার, যদি খুনগুলো কানেক্টেড হয় তাহলে তাহলে পরবর্তী খুন খুব তাড়াতাড়ি হতে চলেছে। অথবা ইতিমধ্যে হয়ে গেছে। কিন্তু সেটা কোথায়? হঠাৎ করেই তুহিনের মাথায় এল শায়লার বলা কথাটা। ওই আগন্তুককে সাজ্জাদ লক্ষ্মীবাজারের কথা বলছিল। লক্ষ্মীবাজার। কথাটা বিড়বিড় করে বলতে বলতে উত্তেজিত হয়ে উঠল তুহিন। মনে মনে কিছু একটা ক্যালকুলেট করল। তমাল অবাক হয়ে দেখল তুহিনের অস্থিরতা। ক্যালকুলেশন শেষ করে হাতের ঘড়ির দিকে তাকাতেই মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, শিট। লক্ষ্মীবাজারের গাবতলী রোড। পাঁচতলা একটা বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে তুহিন আহমেদ। পাশেই দাঁড়িয়ে আছে মিস্টার শিকদার, ওখানকার ওসি। ওদের সামনেই পড়ে আছে একজন 30-32 বছর বয়সী যুবকের লাশ। তমাল হেঁটে হেঁটে পুরো ছাদটা দেখছে। সন্দেহজনক কিছু পেলেই তুলে নিচ্ছে এভিডেন্স ব্যাগে। সন্ধ্যা নামছে। অন্ধকার হয়ে এসেছে চারপাশ। শীতের প্রকোপ আঘাত হানছে তীব্র গতিতে। গা শিরশির করে ওঠার মতো ঠান্ডা। ওদের সবার গায়ে ভারী গরম পোশাক। মাঝে মাঝে হাতের তালু ঘষে কিছুটা উষ্ণতা পাওয়ার চেষ্টা করছে। ওসি বেশ উৎসাহ নিয়ে তাকিয়ে আছে তুহিনের দিকে। বেশ কয়েকবার নাম শুনেছে গোয়েন্দা বিভাগের এই ইয়াং, ইন্টেলিজেন্ট এবং সাহসী ইনভেস্টিগেটরের কথা। আজ দেখেও নিল। তুহিনের অসাধারণ ফিজিক্স এবং ব্যক্তিত্ব মুহূর্তেই মুগ্ধ করল তাকে। বিকেল ঠিক 5টার দিকে হঠাৎ করেই কল আসে থানায়।
কলটা তুহিনের ছিল। তুহিন জানায় শীঘ্রই একটা খুন হতে চলেছে লক্ষ্মীবাজারে, কিংবা ইতিমধ্যে হয়ে গেছে। শিকদার বেশ অবাক হয়েছিল। কোন খুন হয়েছে বা হতে চলেছে, আর সেটা আগে থেকেই জানে তুহিন? কিভাবে? হয়তো নতুন ইনভেস্টিগেশন করছে, তদন্ত করতে গিয়েই জানতে পেরেছে। ওসি আরও বেশি অবাক হয়েছে যখন তার ঠিক কিছুক্ষণ পরেই খবর আসে গাবতলী রোডে খুন হয়েছে। খবরটা শোনামাত্র ওসি সোজা স্পটে চলে যায়। খবর পাঠায় তুহিনকেও, কিন্তু ছেলেটা এসে থেকে তেমন কথা বলেনি। শুধু গভীরভাবে পর্যবেক্ষণ করেছে লাশটাকে। লাশটার মাথার বাপাশে লেগেছে গুলিটা। মৃত্যু ওই গুলিতেই হয়েছে, তবে খুনের আগে বেশ হাতাহাতি হয়েছে। শরীরে থাকা আঘাতেরও চিহ্নগুলো তাই বলছে। সামান্য আফসোস হচ্ছে তুহিনের। ও জানতো খুন হতে চলেছে, এটাও জানতো খুনটা কোথায় হতে চলেছে, কিন্তু আটকাতে পারল না। পারার কথাও ছিল না, কারণ শেষ মুহূর্তে এসে বুঝেছিল ও সবটা। তমাল এগিয়ে এসে বলল, স্যার, আশেপাশে আর কোন বুলেটের স্পট বা বুলেট নেই? আমার মনে হচ্ছে মৃত লোকটা গুলি চালানোর সময়ই পায়নি। ফিঙ্গারপ্রিন্ট গুলো কালেক্ট করেছো? ইয়েস স্যার। আর লোকটা যেই রুমে ছিল সেই রুমটা আটকে দিয়েছো? জি স্যার। এভিডেন্সগুলো সব ফরেন্সিকে পাঠিয়ে দাও, দ্রুত। খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই আমার। তমাল মাথা নাড়ল। দ্রুত এগোলো নিজের কাজে। ওসি এতক্ষণ বেশ মনোযোগ দিয়ে দেখছিল তুহিনকে। তুহিন নিজে কিছু বলছে না, তাই ওসি নিজেই এগিয়ে গিয়ে বলল, স্যার, আমি আশেপাশে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছুই বলতে পারল না। কেউ দেখেনি খুনিকে। তুহিন ওসির দিকে তাকিয়ে বলল, থানায় খবরটা কে দিয়েছে? এই বিল্ডিং এর মালিক। কোথায় উনি? আমি কথা বলবো ওনার সাথে। মিস্টার শিকদার ইশারা করতেই কনস্টেবল ছাদের পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে থেকে একজনকে ডাকল। লোকটা এগিয়ে এসে বলল, জি, আমি বাড়িরওয়ালা ছাড়। তুহিন ভালোভাবে তাকালো লোকটার দিকে। 5 ফুট 4-5 ইঞ্চি হাইট, ফর্সা, টাকরা তেল ছিটছিটে মাথা। তুহিন বলল, আপনার নাম? লোকটা দাঁত বের করে হাসল, বলল, জামাল। আমার নাম জামাল মাতবর। তুহিন লাশটার দিকে ইশারা করে জিজ্ঞেস করল, ইনাকে চেনেন? চিনি না মানি, খুব ভালো কইরাই চিনি। এইডা তো সুজন। বহুদিন হইল এই বিল্ডিং এই থাহে। একাই থাকে? ওনার পরিবার? না ছাড়, একলাই থাহে। কি আর কমু ছাড়, এতগুলান দিন হইল এইখানে থাহে, কিন্তু একটা মাসের ভাড়াও দেয় নাই। নিজের বাপের সম্পত্তি বুইজা থাকত। তুহিন এতক্ষণ চারপাশে চোখ বুলাচ্ছিল। জামালের কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল। খানিকটা অবাক হয়ে বলল, কেন? আপনি ভাড়া চাইতেন না? ভাড়া না দিলে রেখেছেন কেন? ক্ষমতা ছাড়, ক্ষমতা। এগো লগে লাগনের সাহস আম্ব আছে কন? তুহিন কৌতূহলী কণ্ঠে বলল, কেন? কি এমন করতো সুজন? জামাল আশেপাশে একবার চোখ বুলালো, যেন কেউ শুনে ফেললেই বিপদ। অতঃপর তুহিনের দিকে এগিয়ে চাপা আওয়াজে বলল, ওই ছেমরা তো একটা গুন্ডা। ওর লেইগা তো এই বিল্ডিং এ কোন মাইয়া রাহিনা ব্যাটায় আস্ত লুইচ্ছা। দুইটা ধখ ন করছে এই বিল্ডিং এই। একটারে তো উড়াইয়া নিজের ফ্ল্যাটে নিয়াই ধখ ন করছে। মারা রহমকি দিয়া মুখ বন্ধ কইরা রাখে সবগুলার। কেউ কিছু কইতে পারে নাই। এরপর থেক্কাই এইখানে আর মাইয়া রাহিনা। তুহিন হতবাক চোখে তাকিয়ে থেকে বলল, দুটো ধখ ন হয়েছে এখানে? আর আপনারা কেউ পুলিশকে জানাননি? ভিকটিম মেয়ে দুটোও না? কইলা মতো ছাড়, পোড়ানের ডর নাইকার। নিজে বাঁচলে সেনা বাপের নাম। শুনছি হে মস্ত বড় 138 দলের নোক, কথায় কথায় মানুষ মারে। এর লগে পিস্তলও দেখছি আমি। তুহিন একটুও চমকালো না। যখন লক্ষ্মীবাজারের খুনের কথাটা শুনেছে তখনই অনুমান করে ফেলেছিল এই সুজন সাজ্জাদের মতোই আন্ডারওয়ার্ল্ডের কেউ। এই দুটো খুনও যে কানেক্টেড সেটা নিয়ে তো আর কোন সন্দেহই নেই। এখন ওরও মনে হচ্ছে পুলিশ টিমের ধারণা সত্যি, বাকি খুনগুলোও এর সাথে জড়িত। এখন অপেক্ষা শুধু শতভাগ নিশ্চিত হওয়ার। তার জন্যে তুহিনকে আরও কিছুটা খাটতে হবে। তুহিনের আফসোস হলো মেয়ে দুটোর জন্যে। পত্রিকায় নিয়মিত 2-3টা ধখনের কেষ্ট অহরহ।
কিন্তু এরকম অসংখ্য ধখনের ঘটনা পত্রিকায় তো দূর, থানা অবধিও পৌঁছাতে পারে না। তার মানে আবারও এক নরপশুর মৃত্যু হলো। তবে যে এই জানোয়ারগুলোর জীবন নিচ্ছে সে কে? নিজেও একটা জানোয়ার, নাকি জানোয়ারের ছদ্মবেশে কোন দেবদূত? যেই হোক, কিন্তু সেও তো খুনি। আইনের ভাষায় বললে সেও একটা জানোয়ার, তাকে দেবদূত বলা যায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে তুহিন বলল, লাশটা কখন দেখেছেন আপনি? জামাল বিজ্ঞের মতো একটু ভাবার অভিনয় করল। তারপর বলল, ওই বিকাল 5টা হইব। আমি তো আমার রুমে ঘুমাইতেছিলাম। কান ফাডা গুলির আওয়াজ পাইয়া ঘুম ভাঙছে আমার। প্রথম বুঝি নাইকিয়ের আওয়াজ। তাড়াতাড়ি ছাদে যাইয়া দেহি এই সুজনের লাশ। তয় ছাদে আর কেউ আছিল না ছাড়। জুতা খুঁজতে একটু সময় লাগছে আমার, তয় বেশি না। গুলির শব্দ শোনার পর উঠতে কত সময় লেগেছে আপনার? জামাল আবারও একটু ভাবল। হতাশ কণ্ঠে বলল, তা তো জানি না ছাড়। কিন্তু আওয়াজ পাইয়া আমি 1 মিনিটও দাঁড়াই নাই, দৌড়াইয়া আইছি। তুহিন নিচের ঠোঁট কামড়ে ধরে কিছু চিন্তা করল। এরপর হেসে বলল, আপনি তো অনেক বুদ্ধিমান জামাল সাহেব। পড়াশোনা কতদূর? জামাল খানিকটা ইতস্তত করে বলল, বেশি না ছাড়। তয় কমও না। ক্লাস 5 পর্যন্ত পড়ছি। ইস, যদি আপনি আরেকটু শিক্ষিত হতেন তো নিশ্চিত একজন ভালো গোয়েন্দা হতে পারতেন। দারুণ বুদ্ধি আপনার। জামালের চেহারাই পাল্টে গেল। গর্বে ফুলে উঠল তার বুক। গর্বিত ভঙ্গিতে মাথা দোলালো সে, যেন ভীষণ বিজ্ঞ। তুহিন ওনার দিকে একটু এগিয়ে গিয়ে বলল, আপনার আরেকটু সাহায্য পেলে খুব উপকার হতো। পুলিশের তো আপনাদের মতো বুদ্ধিমানদেরই সহযোগিতা প্রয়োজন। জামাল খুশিতে আটখানা হয়ে উঠল। গদগদ হয়ে বলল, কইয়াই দেহেন না ছাড়। আমি অনেক কিছুই করতে পারি। তুহিন আবার হাসি চাপল। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, জি, সেটা আমি জানি। বেশি কিছু করতে হবে না। আবার আপনার রুমে গিয়ে বসুন। তারপর ওসি সাহেবকে ফোন করবেন। উনি বলার সাথে সাথে ঠিক একইভাবে দৌড়ে ছাদে আসুন যেভাবে আগেরবার এসেছেন। জুতা খুঁজতেও ঠিক যা যা করেছেন, ঠিক তাই তাই করবেন। একইভাবে। পারবেন না? আমার মনে হয় আপনি পারবেন। পারুম না কেন? এহনি যাইতাছি। কথাটা বলে জামাল দৌড়ে চলে গেল নিচে। নিজের রুমে গিয়ে ওসিকে কল দিয়ে বলল সে পৌঁছে গেছে। ওসি তুহিনের দিকে তাকাতেই তুহিন ইশারা করে আসতে বলতে বলল জামালকে। ওসি মাথা নেড়ে বলল, চলে আসুন। সাথে সাথেই টাইমার অন করল তুহিন। কিছুক্ষণের মধ্যেই প্রায় হাঁপাতে হাঁপাতে ছাদে এসে উপস্থিত হলো জামাল। তুহিন টাইমার অফ করল। 4 মিনিট 43 সেকেন্ড। এরপর জামালের দিকে তাকিয়ে চমৎকার হেসে বলল, ভালো কাজ করেছেন আপনি। জামাল হাঁপাতে হাঁপাতেই আবার দেতো হাসল। বলল, থাঙ্কু ছাড়। তুহিন আবার তাকালো চারপাশে। ছাদের চারপাশে হেঁটে হেঁটে ভালো করে দেখল। মনে মনে কিছু ক্যালকুলেট করে চলেছে অনবরত। হঠাৎই পাশের 3তলা বিল্ডিং এর ছাদে তাকিয়ে বলল, চলুন ওসি সাহেব, একবার ওই বিল্ডিং এর ছাদ থেকে ঘুরে আসি। এদিকের বিল্ডিং এর গুলোর ছাদ বেশ সুন্দর। ওসি সাহেব বোকার মতো তাকিয়ে রইল তুহিনের দিকে। এই লোকটা অদ্ভুত জানতো সে। তবে এই অল্প সময়ের মধ্যে যেটুকু দেখল, সবটাই তার মাথার ওপর দিয়ে গেল। তদন্ত করতে এসে এলাকার ছাদ ঘুরতে যাচ্ছে? এ কেমন কথা? ড্যাশ। রাতে ফ্ল্যাটে ফিরতে বেশ রাত হলো তুহিনের। পাশের 3তলা বিল্ডিং এর ছাদে যাওয়ার কারণ ছিল একটাই। সময়সহ সব ক্যালকুলেট করার পর ওর ধারণা হয় খুনি ওখান দিয়েই পালিয়েছে। কিন্তু ওই বিল্ডিংটাই কেন? সেই প্রশ্নটাও জাগে তুহিনের মনে। সেই উত্তর খুঁজতেই ওই বিল্ডিং এর মালিকের খোঁজ করে সে। কিন্তু বিল্ডিং এর মালিক এখন বাড়িতে নেই। 2 দিন পরে আসবে। নাম্বারটাও বন্ধ আছে। আশেপাশে সবাইকে জিজ্ঞাসাবাদ করেও বিশেষ কিছু জানতে পারেনি তুহিন। সবাই শুধু গুলির আওয়াজই শুনেছে। কিন্তু কেউ দেখেনি এই খুনিকে। খুন নিয়ে ভীষণ চালাক তা নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু কোন একটা ক্লু তো তুহিন নিশ্চয়ই পাবে। পেতেই হবে। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো তুহিন। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে ওকে। বেরিয়ে দেখে নিজের হাতে ভাত মেখে নিয়ে এসেছে মাহমুদা বেগম। 48 বছর পেরিয়ে গেছে তার। তুহিন নিজের 20 বছর বয়স থেকেই দেখছে ওনাকে।
ওদের বাড়িতে কাজ করে, ওদের সাথেই থাকতো। বয়স অনেক হলেও এখনো খুব সুন্দর দেখতে। রূপ সুন্দর হলেও কপাল ছিল ততটাই খারাপ। অকাল বৈধব্য। এরপর আর দ্বিতীয় বিয়ের কথা চিন্তাও করেনি। কয়েক বছর হলো তুহিনের সাথেই থাকে। তুহিনকে নিজের সন্তানের মতোই ভালোবাসে সে। বোনের মেয়ের বিয়ে ছিল, 2 দিনের ছুটি নিয়ে সেখানেই গিয়েছিল মাহমুদা। তুহিন তোয়ালেটা রেখে বলল, তুমি মাখতে গেলে কেন খালা? আমি নিজে খেতে পারতাম। মাহমুদা ভ্রু কুঁচকে বলল, তা আমি জানি। সারাদিন দৌড়াদৌড়ি করে এসে কোনোরকম চামচ দিয়ে 2-3 বার মুখে পড়েই বলতে খাওয়া শেষ। ফুল, তোমাকে আমি চিনি না? সারাদিন এত এত কাজের ভার থাকে মাথায়, ঠিকভাবে না খেলে হয়? তুহিন হাসল। একদম মায়ের মতো শাসন করে মাহমুদা ওকে। ওর যে মা নেই তা বেমালুম ভুলে যায় ও। বিছানায় গিয়ে একদম বাচ্চা ছেলের মতো আসাম করে বসেল তুহিন। বলল, দাও, খাইয়ে দাও। মাহমুদা পরম স্নেহে খাওয়াতে খাওয়াতে কথা শোনাচ্ছে তুহিনকে। তুহিন একদৃষ্টিতে তাকিয়ে আছে। বাবা মা দুজনেই ত্যাগ করেছেন পৃথিবীর মায়া। মা জন্মের কয়েক মাসের মাথাতেই মারা গেছে, আর বাবা গত হয়েছেন 4 বছর হলো। ছোটবেলা থেকে মাহমুদার কাছ থেকেই মায়ের স্নেহটুকু পায় তুহিন। ওনাকে এখন মায়ের মতোই ভাবে। অদ্ভুত মায়া জন্মে গেছে এই মহিলার ওপর ওর। হঠাৎই ফোন বেজে উঠল তুহিনের। তুহিন না তাকিয়ে বুঝে ফেলল কলটা ইরারই। ও ভেবেছিল খেয়ে দেও, রিল্যাক্স হয়ে কল করবে ইরাকে। কিন্তু ইরা নিজেই ওকে কল করে বসল। অথচ বিকেলেই ঝাঁজ নিয়ে বলছিল, সামনে পেলেই নাকি খুন করবে। মাহমুদার দিকে এক পলক তাকিয়ে কলটা রিসিভ করল তুহিন। অপর পাশ থেকে একরাশ বিরক্তিমাখা কণ্ঠে ইরা বলল, সমস্যা কি তোমার? বিকেলবেলা আমি রাগ করলাম, কল কাটলাম, অথচ তুমি একটাবারও কল ব্যাক করার প্রয়োজন মনে করলে না। মানছি নতুন কেস নিয়ে হয়তো ভীষণ ব্যস্ত ছিলে, তাই বলে 5টা মিনিট বের করে আমাকে একটা কল করা যেত না তুহিন? এমন কেন তুমি? তুহিন খাবার চিবুতে চিবুতে শুনছিল প্রিয়তমার অভিযোগ। ইরা থামতেই তুহিন সময় নিয়ে মুখের খাবারটা শেষ করল। একটু পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিয়ে বলল, একটু আগেই ফিরলাম, অনেক জায়গায় যেতে হয়েছে আজ। কেসটা বেশ জটিল বুঝলে, না জানি আর কত কিছু করতে হয়। তুহিনের কণ্ঠে ক্লান্তি স্পষ্ট, বোঝাই যাচ্ছে যে অনেক পরিশ্রম গেছে আজ। ইরা নিভল একটু চুপ থেকে নরম গলায় বলল, খেয়েছ? তুহিন এক পলক মাহমুদার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, খালা খাইয়ে দিচ্ছে। খুব ক্লান্ত তাই না? কিছুটা, কিন্তু আরেকটু কাজ আছে। কিছু ইনফরমেশন কালেক্ট করে কালকের প্ল্যান সাজাতে হবে, বলে খালার হাত থেকে আরেক লোকমা মুখে নিল তুহিন। ইরা ভাবল, এখন দুজন কথা বলতে শুরু করলে অনেক রাত হয়ে যাবে। এরপর আবার কাজ করতে বসলে ঘুমাবে কখন ছেলেটা? তাই বলল, আচ্ছা তুমি খাও, আর বেশি রাত জেগো না। আমি রাখছি, কাল কথা হবে। না, আমি খেয়ে কল করছি তোমাকে। না, তার আর দরকার নেই, আমার ঘুম পাচ্ছে খুব। বাই। তুহিন হাসল, আস্তে করে বলল, বাই। ও জানে ইরার ঘুম পাচ্ছে না, ওর যাতে বেশি রাত জাগতে না হয় সেই কারণেই এমনটা বলল। মেয়েটার ভালোবাসা দেখে মাঝে মাঝে অবাক হয় তুহিন। কোন সম্পর্কে এতটা কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট খুব কম মানুষই করে। এত ভালোবাসা পাওনার ওর। ফোনটা কান থেকে নামিয়ে রাখতেই মাহমুদা তুহিনের মুখে খাবার দিতে দিতে বলল, বলি কি, এবার মেয়েটাকে বিয়ে করেই নিয়ে এসো। সময়ও দিতে পারবে আর আমার ঘাড় থেকে তোমাকে সামলানোর চাপটাও কমবে। তুহিন ঠোঁট চেপে হাসল, কিছুটা লজ্জা পেয়েছে। মাহমুদা বলল, থাক, আর লজ্জা পেতে হবে না। যেটা বলছি সেটা করে ফেলো দেখি বাপু। তুহিন মাথা চুলকাতে চুলকাতে বলল, হাতের কেসটা সলভ করি, এরপর দেখা যাবে। তুমি খাওয়াও। তুহিনকে খাইয়ে দিয়ে চলে গেল মাহমুদা। কিছুক্ষণ পর এসে ধোয়া ওঠা গরম কফির মগ রেখে গেল। যাওয়ার সময় রাত না জাগার উপদেশ দিতে ভুলল না। কফির মগটা হাতে নিয়ে ল্যাপটপ খুলে বিছানায় বসল তুহিন। কেসের ডিটেইলসে চোখ বুলাতে শুরু করলো। এর মধ্যেই আবার কল এলো। কলটা তমালের। তুহিন রিসিভ করতেই সালাম দিল তমাল। সালামের জবাব দিয়ে তুহিন বলল, ফরেনসিক থেকে রিপোর্ট চলে এসেছে?
তমাল রিপোর্টে চোখ বুলিয়ে বলল, জি স্যার। ভিকটিমের ফিঙ্গারপ্রিন্ট আমাদের রেকর্ডে আছে। উনি আন্ডারওয়ার্ল্ডেরই একজন স্যার, ডার্ক নাইট গ্রুপ। কিন্তু সেই একই কাহিনী। কি করে, কোন দলে করে সবাই জানে, কিন্তু তমালের কথা শেষ হওয়ার আগেই তুহিন বলল, কোন প্রমাণ নেই। কিন্তু সাজ্জাদ তো ব্ল্যাক হোল গ্রুপের ছিল, তাই না? জি স্যার। আমিও অবাক হয়েছি। সবাই বেশ অবাক। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। অবাক হলো তুহিনও। কারণ গোটা ডিটেইলস নিয়ে আরেকবার ভাবার পরও 90% শিওর ছিল যে সুজনও ব্ল্যাক হোলেরই কেউ হবে। লজিকটাও সিম্পল ছিল। গত 6টা খুনের 4টা খুনই হয়েছে ব্ল্যাক হোল গ্রুপ থেকে। আর সাজ্জাদের কাছ থেকে ঠিকানা নিয়ে যখন পরবর্তী খুনটা করেছে, তাহলে নিশ্চয়ই সেটা ব্ল্যাক হোল গ্রুপেরই কেউ হবে। অন্য কোনো গ্রুপের কারো ঠিকানা সাজ্জাদের কাছে চাইবে না নিশ্চয়ই। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট ওর পুরো ভাবনাটাই ঘুরিয়ে দিল। প্রায় বুঝে ফেলা কেসটা আবার অন্যদিকে মোড় নিল। এ কেমন জটিলতা! তমাল, স্যার, বলতেই ধ্যান ভাঙল তুহিনের। তমালকে জিজ্ঞেস করল, ওই 3তলা বিল্ডিং এর মালিককে ফোনে পেলে? না স্যার। তুহিন বিরক্ত হলো। একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আচ্ছা, বুলেট ওটার রিপোর্ট? আগের খুনের বুলেট ওগুলোও সেইম স্যার। কিছুটা স্বস্তি পেল তুহিন। যাকেই দিকটা অন্তত ঠিক আছে। কল কাটল তুহিন। আরও একবার সমস্ত ইনফরমেশন ঘেটে দেখল। কেসটা জটিল। একটা পয়েন্টও মিস করা যাবে না। কোথায় কোন ক্লু লুকিয়ে আছে কেউ জানে না। কিন্তু তুহিনের মনে এখন অন্য প্রশ্ন জাগছে। মোট 7টা খুন, তার মধ্যে একটা ডার্ক নাইট গ্রুপ থেকে, 4টা ব্ল্যাক হোল গ্রুপ থেকে, আর বাকি 2টো খুন হয়েছে দ্য সোলার সিস্টেম গ্রুপ থেকে। এই 3টে গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের খবর জানা তুহিনের। কিন্তু এদের খুন ওগুলো কে করছে? একই লোক, নাকি একাধিক লোক? এদের মধ্যেই কেউ, নাকি বাইরের কেউ? যদি এদের মধ্যের কেউ হয় তাহলে আরেকটা প্রশ্ন দাঁড়িয়ে যায়, কেন নিজেরই দলের লোককে কেউ কেন মারবে? এত এত প্রশ্ন, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর জানা নেই তুহিনের। না কোন ক্লু আছে। দুহাতে মুখ চেপে গভীর চিন্তায় পড়ে গেল তুহিন। ওর হাতে সময় নেই। ওর বিশ্বাস এই হত্যালীলা এখনো শেষ হয়নি। আরও মৃত্যু এখনো বাকি। তার আগেই কিছু করতে হবে। প্রায় 5 মিনিটের মতো চিন্তা করল তুহিন। হঠাৎই কিছু খেলে গেল ওর মস্তিষ্কে। আরও একবার ল্যাপটপের স্ক্রিনে ভালোভাবে চোখ বুলালো। ফোনটা তুলে দ্রুত একটা মেসেজ পাঠালো তমালকে। রিপ্লেটা আসতেও বেশি সময় লাগলো না। তুহিন আনমনেই ভাবল, তুমি যতই চালাক হও, আমিও কম নই। তুমি জাত অপরাধী হলে আমি জাত ইনভেস্টিগেটর। তুমি যেই হও, খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। ডিটেইলস চেক করে আরেকটা জিনিস খেয়াল করেছে তুহিন। সবগুলো খুনও আলাদা আলাদা জায়গায় হলেও 3টে খুনও হয়েছে এক এলাকাতেই। শুধু তাই নয়, এই হত্যালীলা শুরুও সেখানেই, গুলশান। তুহিনের মন বলছে এই খুনের শেকড় গুলশানেই। আর এই রহস্যের সমাধান করতে হলে ওকে সেখানেই পৌঁছাতে হবে। এই কাহিনী শেষ করতে হলে ওকে সেখানেই যেতে হবে যেখানে কাহিনী শুরু হয়েছিল, গুলশান। চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।